যেটা বলবো যে উনি অনেক বেশি বলে ফেলছেন আমার ব্যাপারে, আমি আসলে ওইরকম কেউ না। আর উনি অবশ্যই আমার সিনিয়র, ওনাদের সাথে আমার প্রায়ই কথা হয়, আমি ওনাদের কাছ থেকে অনেক কিছু জানি এবং অনেক কিছু শিখি ওনাদের কাছ থেকে। ওনারা আমাদের আগে পড়াশোনা কমপ্লিট করছেন, আমরা এখনো পড়াশোনা করতেছি। তো যাক, আমি যেটা বলবো যে যেহেতু অনেক কথা হয়েছে এ পর্যন্ত, আমি খুব বেশি কিছু বলবো না। এর আগেও আমার কথা হয়েছে তোমাদের সাথে। আমি একটা জিনিস খুব গভীরভাবে অনুধাবন করি, একটা জিনিস আমি খুব বেশি করে চিন্তা করি, যেটা হলো যে একটা মানুষের স্বপ্ন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। স্বপ্নিল ভাই স্বপ্নের ব্যাপারে একটা কথা বলতেছেন, স্বপ্নিল ভাই স্বপ্নের কথা বলছে, খুবই ইন্টারেস্টিং। যাক, স্বপ্ন থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের সবার এক একজনের এক এক ধরনের স্বপ্ন থাকে, এক একজনের এক এক ধরনের ড্রিম থাকে, কিন্তু স্বপ্ন যাতে থাকে, স্বপ্ন যাতে সবারই থাকে। উনি অনেকে জিজ্ঞাসা করছেন, অনেকে বলছে যে আমি ডাক্তার হইতে চাই, কেউ বলছে যে আমি আর্মিতে জয়েন করতে চাই। অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে। এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনাকে আমরা অনেকে চিনি, অনেকে চিনি না। ওনাকে মিসাইল ম্যান হিসেবে ডাকা হয়। উনি ভারতের একজন রাষ্ট্রপতি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন, অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিলেন। ওনার একটা বই আছে, খুব গুরুত্বপূর্ণ বই, অনেকে হয়তো পড়ছে, অনেকে পড়ে নাই, উইংস অফ ফায়ার। ওইখানে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উক্তি উনি করে গেছেন। এর মধ্যে ওনার যে উক্তিটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং মনে হয়, সেই উক্তিটা হলো, স্বপ্ন আসলে কি? আমরা অনেকজন স্বপ্নকে অনেকভাবে ডিফাইন করি। যে কেউ কেউ মনে করে যে আচ্ছা, স্বপ্ন স্বপ্ন তো আমি দেখি, তাই না? অনেকে এরকম একটা ধারণা থাকে যে আমি তো স্বপ্ন দেখি। রাতে স্বপ্ন দেখি না আমরা, ঘুমাইলে স্বপ্ন দেখি না, এটাই স্বপ্ন নাকি? স্বপ্ন কি এইটাই? এইটা না। তোমরা অনেক ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ, তোমরা বুঝতে পারছো। আসলে স্বপ্ন এইটা না যেটা আমি ঘুমায় ঘুমায় দেখি। উনি যেটা বলতে চাচ্ছেন যে স্বপ্ন এমন একটা জিনিস, যে জিনিস তোমাকে ঘুমাতে দেয় না। তুমি ঘুমাইতে চাও কিন্তু ঘুমাইতে পারো না, তুমি ঘুমাইতে গেছো, তোমার মনে হয় যে না, আমার তো এই কাজটা করতে হবে, আমার এই পজিশনে যাইতে হবে, আমার একটা লেভেলে পৌঁছাইতে হবে, এটাই স্বপ্ন। এবং এইরকমই স্বপ্ন দেখা উচিত, যেটা উনি বলতেছেন যে স্বপ্ন এমন জিনিস যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো স্বপ্ন দেখতে গেলে আমাদের অনেক সময় আমরা অনেক জায়গায় আটকে যাই, অনেক সময় মনে হয় যে আমি হয়তো ফেল হয়ে গেছি, আমি কোনো একটা জায়গায় কোনো একটা উদ্যোগ নিলাম। স্বপ্নিল ভাই যেরকম বলতেছিলেন যে ওনার এইচএসসির কথাটা উনি বললেন, ওনার এইচএসসির রেজাল্টটা যখন দিল উনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে যে যাক, আমি এ প্লাসটা পাইলাম না। কিন্তু এই যে এ প্লাস না পাওয়া, এটা কিন্তু ওনাকে দমায় রাখতে পারে না। এটাই লার্নিং, আসলে এটাই খুব ইম্পর্টেন্ট। যে আমি এ প্লাস পাইলাম না তার মানে আমার পুরো লাইফটা শেষ হয়ে গেছে, ব্যাপারটা আসলে এরকম না, তাই না? ডক্টর এপিজে আব্দুল কালাম উনি এই ব্যাপারেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে তুমি যখন ফেল করতেছো, আমরা যদি ওয়ার্ডটা একটু নোটিস করি, FAIL, FAIL, ফেল। তুমি যখন ফেল করতেছো, উনি এটাকে ফেল বলতেছে না, উনি এটাকে বলতেছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। অর্থাৎ তোমার শেখার পথে এটা প্রথম একটা উদ্যোগ ছিল। যদি আমি খুব সোজা সরল সাপটা বাংলা করি, যে তুমি যে শিখতেছো এটা হচ্ছে প্রথম ধাপ, যে তুমি কোনো একটা কাজে ব্যর্থ হয়েছো, কোন একটা কাজ তুমি হাত দিছো, ওইটা করতে পারো না, ওইটা একদম শেষ হয়ে গেছে, আমরা বলি দা এন্ড। তো উনি এখানেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যে আসলে দা এন্ড বলতে আমি কি বুঝি। আমি মনে করি যে এটা শেষ হয়ে গেছে, আসলে কিন্তু এটা শেষ হয় নাই। উনি বলতেছে এন্ড, END, এন্ড মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাইজ। অর্থাৎ তোমার যে প্রচেষ্টা, তুমি যে চেষ্টা করছো, তুমি যে শ্রম দিছো, এটা কখনো ব্যর্থ হয় না। আসলে হইতে পারে তুমি একটা সার্টেন পজিশনে যাইতে পারলা না, কোন একটা সার্টেন জায়গাতে তুমি যে পৌঁছাতে পারলা না, তুমি কোন একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারলা না, তুমি একটা পজিশনে যাইতে চাও, এখান থেকে তুমি রিজেক্টেড হইলা, তুমি শুনলা যে নো। উনি এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। উনি কি বলছে? নো, NO, নো মানে আসলে না, না। নো মানে কি? নেক্সট অপরচুনিটি। নো মানে কি? নেক্সট অপরচুনিটি, মানে আমার পরবর্তী সুযোগ। তো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ কথা। স্বপ্নিল ভাই অনেক কিছুই বলছেন, এই জন্য আমি খুব দীর্ঘায়িত করবো না। আমি যেটা বলতে চাই যে তোমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান তো সবার থাকে, তাই না? স্বপ্ন একটা দীর্ঘমেয়াদী জিনিস। যে আমার খুব লম্বা চড়া একটা স্বপ্ন আছে, আমি হয়তো রিসার্চার হইতে চাই, আমি হয়তো ইউনিভার্সিটির টিচার হইতে চাই, আমি হয়তো মেডিকেলে পড়তে চাই, আমি হয়তো ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি হয়তো আর্মিতে জয়েন করতে চাই। এই ধরনের অনেক ধরনের স্বপ্ন থাকতে পারে, অনেকে সিভিল সার্ভিসে যাইতে চায়। এই যে স্বপ্ন, স্বপ্ন অনেক দীর্ঘমেয়াদী একটা জিনিস, তাই না? তো এই দীর্ঘমেয়াদী স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ইমিডিয়েট কিছু গোলের কথা আমি বলবো, যে ইমিডিয়েট গোল গুলাতে আমরা যাতে খুব কনসেন্ট্রেট করি, এগুলোতে যাতে আমরা খুব ফোকাসড হই। প্রথম কথা হচ্ছে, আমি যদি কোনো একটা সার্টেন লেভেলে পৌঁছাইতে চাই, এটার অনেক ধাপ থাকে।
কি বল, থাকে না? ধরো কেউ বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে চায়, তো এটা তো একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, তাই না? প্রথমে সে কি করে, প্রথমে সে কোনো একটা একাডেমিতে ভর্তি হয়, এখানে ক্রিকেট খেলা শিখে, পরবর্তী সে হয়তো আন্ডার 19-এ খেললো, আন্ডার 17-এ খেললো, সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতেছে, তারপর সে ন্যাশনাল লেভেলে খেলতেছে, তারপর ওইখান থেকে সে সিলেক্টেড হলে ন্যাশনাল টিমে যায়। তো তার আলটিমেট গোল হচ্ছে সে ন্যাশনাল টিমে যাবে, এটা হচ্ছে তার আলটিমেট গোল। কিন্তু আলটিমেট গোল পর্যন্ত পৌঁছানোর জন্য ইমিডিয়েট কিছু প্ল্যান তার রাখতে হয়, ইমিডিয়েট কিছু গোল সেট করতে হয়। সেই ইমিডিয়েট গোলগুলো খুব ইম্পর্টেন্ট। যখন আমার ইমিডিয়েট গোল থাকে তখন আমি মোটিভেটেড থাকি, আর থ্রু দ্য লার্নিং প্রসেস আই স্টে ভেরি মোটিভেটেড। কিন্তু যখন আমি কোনো ইমিডিয়েট গোল থাকে না, তখন আমি আসলে ডিমোটিভেটেড হয়ে যাই, যেটা আমাকে কি করে, কষ্ট করতে নিরুৎসাহিত করে। স্বপ্নিল ভাই, উনি বিসিএস এর ব্যাপারে খুবই উৎসাহী, উনি বিসিএস এর জন্য ট্রাই করতেছেন। উনি যেটা বললেন যে উনি সুপারিশপ্রাপ্ত হয়েছে 2019-এ, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, 19-এ উনি পরীক্ষাটা দিছে, 19-এ উনি পরীক্ষা দিছে, কিন্তু উনি জয়েন করছে 2024-এ এসে। তো একটা লেন্দি প্রসেস, তাই না? তো এই লেন্দি প্রসেসে আমি যদি ইমিডিয়েট গোল না রাখি, আমি যদি ইমিডিয়েট প্ল্যান না রাখি, তাইলে কিন্তু আমি আগাইতে পারবো না। তাইলে আমি হতাশ হয়ে যাবো। খুবই স্বাভাবিক, এত লম্বা একটা টাইম লাগতেছে কোনো একটা জিনিসের পিছনে, আমি ইমিডিয়েট কোনো রেজাল্ট পাচ্ছি না, আমি তো হতাশ হবই, হবো না? হতাশ হবো। আমি যদি আবার একটু বলি, যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা কেউ এসএসসিতে A+ পাইতে চাই, আমি এইচএসসিতে GPA 5 পাইতে চাই। তো এইটা তো একটা দীর্ঘমেয়াদী গোল, তাই না? এসএসসি তো আর এইটা না যে শুধু 9-10 পড়লাম আর এসএসসিতে ভালো রেজাল্ট করে ফেললাম, এরকম তো না। এখানে তোমার ক্লাস 6-এ তুমি যে পড়াশোনাটা করছো, ক্লাস 7-এ যে পড়াশোনা করছো, ক্লাস 8-এ যে পড়াশোনা করছো, সবগুলোর একটা কিউমুলেটিভ ইফেক্ট আমরা দেখি আলটিমেটলি এসএসসিতে যাওয়ার পরে। তো কারো যদি এরকম স্বপ্ন থাকে যে আমি অমুক জায়গায় যাইতে চাই, তো তার ইমিডিয়েট কিছু প্ল্যানিং রাখা দরকার। আমি ব্যাপারটা আরেকটু সহজ করি, হয়তো আমি সহজ করতে পারতেছি না। আমি এসএসসিতে A+ পাইতে চাই, তার জন্য আমার কি করতে হবে? 9-এর একদম শুরু থেকে, 9-এর যদি যদি প্রথম সাময়িক পরীক্ষা থাকে, আমি জানি না আছে কিনা, যদি প্রথম সাময়িক পরীক্ষা থাকে তাহলে আমার ইমিডিয়েট গোল কি হবে, যাতে আমি প্রথম সাময়িক পরীক্ষাটাতে ভালো করতে পারি। নেক্সট গোল আমার কি হবে, আমি যাতে আমার 9-এর ফাইনাল পরীক্ষাটাতে ভালো করতে পারি। তারপরের গোল কি হবে, ক্লাস 10-এর প্রথম যে পরীক্ষা হবে ওইটাতে যাতে আমি ভালো করতে পারি। এইগুলো হচ্ছে আমার ইমিডিয়েট গোল বা আমার ইমিডিয়েট প্ল্যান। এই ইমিডিয়েট প্ল্যান আমাকে কি করতেছে, আলটিমেট আমার যে গোল, আমি যে আলটিমেটলি এসএসসিতে A+ পাইতে চাই, ওই গোল পর্যন্ত, ওই স্বপ্ন পর্যন্ত আমাকে পৌঁছায় দেবে। এবং থ্রু আউট দ্য প্রসেস আই উইল বি ভেরি মোটিভেটেড, যেটা আমি একটু আগেও বলছি যে আমার যদি ইমিডিয়েট প্ল্যানগুলো ঠিক থাকে, ইমিডিয়েট স্ট্র্যাটেজিগুলো যদি ঠিক থাকে, আমি যদি স্ট্র্যাটেজিক্যালি আগাই, তখন আমি নিরুৎসাহিত হব না। আমি চিন্তা করলাম যে এসএসসিতে আমি A+ পাবো, ঠিক আছে, 9-এ যেরকম পারি এরকম করি, 10-এ যেরকম হয় এরকম করি, ঘুমায়া কাটায় এরকম করে দিন কাটায় দিলাম, তাইলে কি আলটিমেটলি যে আমি এসএসসিতে A+ পাবো, কি মনে হয় তোমাদের? পাইতে পারি? পাইতে পারি না, স্বাভাবিক। তো এই জন্য ইমিডিয়েট প্ল্যানিং রাখা দরকার। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা তো পড়াশোনা করতেছো আলহামদুলিল্লাহ, এইটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। আমি স্টাডি ঘরকে অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত সুন্দর সুন্দর কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতেছে। প্রথমে তারা স্কিল ডেভেলপমেন্টের উপর একটা সেমিনার নিল, এখন তারা আবার স্বপ্নিল ভাইয়ের মতো মানুষকে নিয়ে আসছে। আমি আশা করব সামনে তারা আমাদের এখানে আরো যারা আছেন তাদেরকেও নিয়ে আসবে। আমাদের এখানে অনেকে আছেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, অনেকে আছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, বা অনেকে আছে ভালো ভালো পজিশনে আছে। আমি আশা করব স্টাডি ঘর তাদেরকেও আস্তে আস্তে নিয়ে আসবে, যাতে ছাত্ররা আরো বেশি কানেক্টেড হইতে পারে, যাতে ছাত্ররা তাদের থেকে আরো বেশি উপকৃত হইতে পারে। আর ফাইনালি আমি স্টাডি ঘরের ব্যাপারে যতটুকু জানলাম, তারা সামনে কম্পিউটার সেকশন একটা চালু করতে চাচ্ছে, যদি আমি ভুল না করি। হয়তো এটা খুবই ইমিডিয়েটলি এই প্ল্যানটা এক্সিকিউট হবে। তো আমি আশা করব যে স্টাডি ঘর এইভাবেই আগায় যাবে আমাদের লোকালিটির মধ্যে। এই যে একটা চেঞ্জ, আমি খুবই অবাক লাগে আমার যে এই কটারকোনার মধ্যে আমি যখন দেখি যে ইংলিশ স্পোকেন নিয়ে অনেকগুলা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে রিসেন্ট কিছু দিনের মধ্যে। আমি আমি তো মাঝে মধ্যে আসি এখানে ইউনিভার্সিটি থেকে, যখন আসি আমি একবার আসি শুনি যে একটা অর্গানাইজেশন হয়েছে যেটা ইংলিশ, মানে ইংলিশ স্পিকিং এর ব্যাপারে ক্লাস নিতেছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ যে আমাদের গ্রামে ইংলিশ স্পোকেনের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে স্টাডিঘর খুবই অন্যতম একটা প্রতিষ্ঠান। এবং তারা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কাজ, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটিং, যেটা তারা করতেছে। এবং আমি আশা করি তারা এগুলো কন্টিনিউ করবে। আমি আশা করি তারা আমাদের আরো যারা আছে তাদেরকেও নিয়ে আসবে, তাদেরকেও ইনভলভ করবে। এবং এর দ্বারা যে মেসেজটা যেটা থাকবে আমাদের ছাত্রদের কাছে,
মেসেজটা হলো ছাত্ররা যাতে ইন্সপায়ার্ড হয়, ছাত্ররা যাতে এইটা মনে না করে যে আমার দ্বারা আসলে কিছুই হবে না, আমি আসলে কিছুই করতে পারবো না। স্বপ্নিল ভাই ওনার স্ট্রাগলের কথা বললেন, তো এইরকম স্ট্রাগল করতে করতে যদি মানুষ ভালো একটা জায়গায় যাইতে পারে, আমি কেন পারবো না, এই প্রশ্নটা আসলে করা উচিত। আমাদের প্রবলেম যেটা হয়, আমি নিজে যেটা মনে করি, যে আমরা নিজে নিজেদেরকে ক্যান্সেল করে দিই। আমি চিন্তা করি আরে আমার দ্বারা হবে না, আমার আশপাশের লোকেরা বলতেছে এর দ্বারা কিছুই হবে না, এর দিয়ে কোনো কিছু করা যাবে না। এইটা থেকে আমরা ডিমোটিভেটেড হই। আমার মনে হয় এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমাদের এটা চিন্তা করা দরকার যে আসলে আমার দ্বারা অনেক কিছু হইতে পারে। আমি ছোট একটা এক্সাম্পল দেব। আমাদের ইউনিভার্সিটিতে আমি দেখি যে মেজরিটি স্টুডেন্ট, চিটং ইউনিভার্সিটিতে মেজরিটি স্টুডেন্ট উত্তরবঙ্গের, মেজরিটি স্টুডেন্ট হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের। আমরা জানি যে ওই অঞ্চলগুলোতে বিশেষ করে উত্তরবঙ্গ খুবই দরিদ্রপীড়িত একটা জায়গা। ওইখানে আমি নিজে ওইখানে গেছি, লালমনিরহাটে আমি গেছিলাম 20 দিনের জন্য। তো আমি যেটা দেখলাম মানুষগুলো খুবই সহজ সরল, কিন্তু যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ইন্সপায়ারিং মনে হয়েছে, আমি যেই ঘরের ছেলের সাথেই কথা বলি ওই ঘর থেকেই কেউ না কেউ কোনো না পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে। আমি ময়মনসিংহ এর কথা যদি বলি, ময়মনসিংহে এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে ছাত্ররা দেশের কোনো লিডিং পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে না। অথচ তাদের ফাইন্যান্সিয়াল যে স্টেটাস এটা কিন্তু আমাদের চেয়ে ভালো না, ফাইন্যান্সিয়ালি তারা আমাদের চেয়ে অনেক নিচে, তাদের অবস্থা আরো খারাপ, কিন্তু তারপরে তারা পড়াশোনার লাইনে অনেক আগে গেছে। এই জিনিসটা যেটা আমি দেখি, আমার আমার একটা ফ্রেন্ড ছিল, সে এইচএসসি তে ফেল করছে, কিন্তু পরবর্তীতে সে আবার ঠিকই ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। তো এই জন্য আসলে আমরা নিজেরা যাতে নিজেদেরকে ক্যান্সেল না করে দিই, আমরা নিজেরা যাতে এটা মনে না করি যে আমার দ্বারা কিছুই হবে না, আমার দ্বারা অনেক কিছুই সম্ভব, এই জন্য লেগে থাকতে হবে। ঠিক আছে, তো লেগে থাকবো তো নাকি, না ডিমোটিভেটেড হয়ে যাব? না, স্টাডি ঘর যদি এরকম প্রোগ্রাম করে তাইলে হয়তো আমরা মোটিভেটেড থাকবো নাকি? তাহলে স্টাডি ঘরকে আরো প্রোগ্রাম করতে হবে। কি বলেন রায়হান স্যার, কি বলে জয়নুল স্যার? ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।